তো আমাদের আজকে হচ্ছে মানব কঙ্কালতন্ত্রের 11তম ক্লাস। আজকে ক্লাসের মাধ্যমে হচ্ছে আমরা মানব কঙ্কালতন্ত্র শেষ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে আমরা যে অংশটুকু পড়বো, আমরা গত ক্লাসে পড়ছিলাম 10 নম্বরের ক্লাসে পেশি টিস্যু নিয়ে। পেশি টিস্যু 3 প্রকার ছিল, সেটা নিয়ে আজকে পড়বো পেশি টিস্যু পরবর্তী অংশ থেকে। তো আমাদের পেশির একটা বৈশিষ্ট্য আছে, আমাদের পেশি, যে আমাদের হাতে যে পেশিটা আছে, ধরো আমি হাতে এখন কি করলাম, ভাঁজ করলাম, আবার এই যে কি করলাম, লম্বা করলাম। তো ভাঁজ আর লম্বা করার ক্ষেত্রে হচ্ছে বা প্রসারণ করার ক্ষেত্রে পেশি একটা রুলস, মানে সেটা হচ্ছে পেশিতে টান দেয় বাট কোনদিন ধাক্কা দেয় না। মানে আমি যে ভাঁজ করলাম আবার এই যে প্রসারণ করলাম, তো এটা দুইভাবে করা যায়, একটা টান দিয়ে করা যায়, একটা ধাক্কা দিয়ে করা যায়। তো পেশি সবসময় টান দেয়, ধাক্কা কিন্তু কোনোদিন দেয় না। তো এটাই হচ্ছে আমাদের খ নম্বরের পরীক্ষার মধ্যে আসে, যে পেশিতে টান পরে কিন্তু ধাক্কা দেয় না। ব্যাখ্যা করো খ নম্বর। অনেক সময় আমাদের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতাতে আসে, তখন আমাদেরকে এটা প্রমাণ করা লাগে বা ব্যাখ্যা করা লাগে। আচ্ছা, এখন এসো এটা কিভাবে ব্যাখ্যা করবা। তো আমি তোমাকে হচ্ছে এটা টান দেয়, ধাক্কা দেয় না, আপাতত এই তথ্যটা মনে রাখো। এটা ব্যাখ্যা করার জন্য নিচের দিকে আমরা পরবর্তীতে আবার যে পাবো, এই যে এখানে ব্যাখ্যা করা আছে, এই যে ব্যাখ্যাটা আমরা এখান থেকে ব্যাখ্যাটা করবো। তার আগে এখানে কি দেখো, কয়েকটা কথাবার্তা আছে। অ্যান্টাগনিস্টিক পেশি, কি পেশি? অ্যান্টাগনিস্টিক। আগে এটা নিয়ে পড়ি, তো এটা খ নাম্বার আসতে পারে, অ্যান্টাগনিস্টিক পেশি। তো অ্যান্টা মানে বোঝায় এন্টি, এন্টি মানে বোঝায় বিপরীত। এটা তোমরা সবাই জানো যে এন্টি ভাইরাস, এন্টি পার্টি আমরা বলি। তো এন্টি মানে বোঝায় বিপরীত। তো অ্যান্টাগনিস্টিক পেশি মানে হচ্ছে বিপরীত পেশি, যে পেশিগুলোর কাজ হচ্ছে একটার একটা বিপরীত। একটা পেশি একরকম কাজ করবে, আরেকটা পেশি অন্যরকম কাজ করবে। এই ধরনের পেশিকে আমরা একসাথে বলি অ্যান্টাগনিস্টিক পেশি জোড়। তাহলে অ্যান্টাগনিস্টিক পেশি দাগ দাও, কঙ্কাল পেশি দুটো হচ্ছে পরস্পর বিপরীতমুখী কাজ করে। আর এই ধরনের পেশিগুলোকে একসাথে বলা হয় অ্যান্টাগনিস্টিক পেশি। একটা অপরটার বলা হয় অ্যান্টাগনিস্টিক পেশি, এবং দুইটা পেশিকে একসাথে বলা হয় অ্যান্টাগনিস্টিক পেশি জোড়। অ্যান্টাগনিস্টিক পেশি মানে হচ্ছে একটা সিঙ্গেলকে বলতেছে অ্যান্টাগনিস্টিক পেশি, কারণ তারা বিপরীত কাজ করে, এবং দুইটাকে একসাথে বলতেছে অ্যান্টাগনিস্টিক পেশি জোড়, বা বাংলা একটা নাম আছে দাগ দাও, প্রতিপক্ষীয় পেশি জোড়। প্রতিপক্ষ মানে কি বিপরীত, তাই না? এবং কেমন, যেমন আমরা বলছিলাম আমাদের হাতের এখানে যে পেশিটা থাকে উপরে, এটার নাম ছিল বাইসেপস, আর নিচে যেটা থাকে এটা ট্রাইসেপস। বাইসেপস কি করে, হাত এমনি ভাঁজ করে, আর ট্রাইসেপস কি করে, হাত লম্বা করে। তাহলে কি একটা আর একটা কাজ উল্টা কাজ করতেছে না? এই বাইসেপস আর ট্রাইসেপস হচ্ছে পরস্পরের অ্যান্টাগনিস্টিক পেশি। এই যে বাইসেপস হচ্ছে এটা, আর ট্রাইসেপস হচ্ছে নিচের এটা। এটা কিভাবে কাজ করে এটা হচ্ছে নিচে ব্যাখ্যা দেওয়া আছে, মানে টান দেয় ধাক্কা দেয় না, ওইরকম কথাটা। তো আসো, তো অ্যান্টাগনিস্টিক পেশির একটা পেশি যখন সংকোচন হয়, তখন অপর পেশির অবশ্যই কি হয়, প্রসারিত হয় বা শিথিল হয়। এই কথাটা আপাতত মনে রাখো। আচ্ছা, দেন চলে এসো অ্যান্টাগনিস্টিক পেশির উদাহরণ দিয়েছে ফ্লেক্সর, এক্সটেনসর। আমরা জানি ফ্লেক্সর মানে কি করা, ভাঁজ করা, আর এক্সটেনশন মানে হচ্ছে প্রসারণ করা বা লম্বা করা। শুধু ফ্লেক্সর এক্সটেনসরের যে অ্যান্টাগনিস্টিক এমন না, আমরা আরো পড়ছিলাম ডিপ্রেসর, সে হচ্ছে মেন্টিবলকে নিচে নামায়, লিবেটর সে মেন্টিবলকে উপরে ওঠায়, এটাও কিন্তু অ্যান্টাগনিস্টিক পেশি। দেন অ্যাবডাক্টর কি করছিল, দেহ থেকে দূরে নিয়েছিল, আর অ্যাডাক্টর দেহের কাছে আনছিল। এটাও কিন্তু, এই দুইটাও কিন্তু অ্যান্টাগনিস্টিক পেশি। বাট এখানে গেলে দুইটা দিয়ে ব্যাখ্যা করছে, আমরা দুইটা দিয়ে। তো আমাদের ফ্লেক্সর পেশি কারে কয়, ব্র্যাকেট দাও, যে পেশি হচ্ছে আমাদের কি করে, দেহকে ভাঁজ করে বা দেহের কোনো একটা পেশিকে ভাঁজ করে। আচ্ছা, দেন এই পেশির বিপরীত পেশি কোনটা, সেটা হচ্ছে এক্সটেনসর পেশি, তাই না? এখন আমাদের উদাহরণ দেওয়া আছে হিউমেরাসের ওখানে যে পেশিটা থাকে, এটা হচ্ছে বাইসেপস পেশি, আর হিউমেরাসের নিচের দিকে যে পেশিটা থাকে, এটা নাম হচ্ছে ট্রাইসেপস পেশি। এই বাইসেপসটা হচ্ছে ফ্লেক্সর, আর ট্রাইসেপসটা হচ্ছে এক্সটেনসর। এটা অলরেডি আমরা গত ক্লাসের মধ্যে জেনে গেছিলাম। বাইসেপস কি করে, ভাঁজ করে, তার মানে এটা ফ্লেক্সর। আর ট্রাইসেপস থাকে নিচে, এটা কি করে, লম্বা করে বা প্রসারণ করে, এটা হচ্ছে এক্সটেনসর। এটা ব্যাখ্যাটা কি, যে কিভাবে আমাদের পেশিতে টান পরে কিন্তু ধাক্কা দেয় না। তারা হচ্ছে টান পড়বে বাট ধাক্কা দিবে না, এটা কেমনে? তো বইয়ের মধ্যে ব্যাখ্যাটা এমন দেওয়া আছে যে ব্যাখ্যা দিকে তুমি আসলে কিছু বুঝবে না কি ব্যাখ্যা করছে। বাট আমি তোমাকে একদম প্র্যাকটিক্যালি একটু প্রমাণ করে দেখাই। খেয়াল করো, ধর আমার হাতটা এখন কি আছে, প্রসারণ অবস্থায় আছে, তুমি এটা কি করো, ভাঁজ করবা। তো ভাঁজ করানোর জন্য দেখো দুইভাবে ভাঁজ করতে পারো। এক নাম্বার, আমি এই আঙ্গুলটা আছে না, এই আঙ্গুলটা ধরে কি করতেছি বলো, তুমি বলে যে আমি টান দিছি, কিন্তু উপর দিয়ে কি দিছি, টান। তো এই দিলাম টান। আরেকভাবে ভাঁজ করতে পারি, এই যে নিচের দিক দিয়ে টান দিলে হবে না, নিচের দিকে ধাক্কা দেওয়া লাগবে, যে আমি এইভাবে একটা ধাক্কা দিচ্ছি, ধাক্কা দেওয়াতে ভাঁজ হয়েছে। দুইভাবে ভাঁজ করা যায়, একটা টান দিয়ে আর একটা ধাক্কা দিয়ে। তুমি বলো ভাঁজটা করে কে? সবাই জানে বাইসেপস। আর বাইসেপস কই থাকে, উপরে। আর একটু আগে আমরা দেখলাম উপরের দিক দিয়ে কি করা লাগে, টান দেওয়া লাগে। সিম্পল কথাবার্তা। একেবারে আবার নিচে এখন কি আছে, ভাঁজ অবস্থায় আছে, কি করবা, প্রসারণ করবা বা সোজা করবা। তো সোজা করার জন্য দুইভাবে করতে পারো। যদি নিচের দিক দিয়ে করো তাহলে কি হবে, যেমন নিচের দিক দিয়ে, পিছনের দিক দিয়ে, নিচের দিক দিলে টান দেওয়া লাগবে। আর যদি সামনের দিক দিয়ে করো তাহলে একটা ধাক্কা দেওয়া লাগবে, এভাবে ধাক্কা দেওয়া লাগবে। বাট আমরা জানি প্রসারণ করে গিয়ে, প্রসারণ করা হচ্ছে ট্রাইসেপস, কই থাকে, নিচের দিকে থাকে। তার মানে কি দিতে হবে, টান দিতে হবে। যেভাবে টান দিলে এটা হচ্ছে সোজা হবে। তার মানে আমাদের পেশি সময় টান দেয়, কোনোদিন ধাক্কা দেয় না। তো এই কথাবার্তাগুলো হচ্ছে কেমনে লেখবা, আসলে লেখাটা আসলে টাফ, গোছায় লেখাটা। তো এখানে এসে বাইসেপস ট্রাইসেপস সম্পর্কে কিছু কথাবার্তা লেখা আছে, যে হাতের সামনের পেশিটারে কি বলে, সামনে শব্দটা একটা বাইসেপস বলে। এই যে এটা হচ্ছে বাইসেপস। আচ্ছা,
এখন এই বাইসেপস পেশিটা কোথায় কোথায় আটকানো থাকে? বাইসেপসের একটা প্রান্ত আটকানো থাকে স্কেপুলার সাথে, এই যে আমাদের এটা হচ্ছে স্কেপুলা, পিঠের এই হাড়ের সাথে। আরেকটা আটকানো থাকে রেডিয়াস অস্থির সাথে, এই যে রেডিয়াস এখানে, এই হাতের এখানে নাম কি রেডিয়াস ও আলনা, তাই না? তো একটা প্রান্ত আটকানো থাকে রেডিয়াসের সাথে, আরেকটা প্রান্ত আগানো থাকে এই যে উপরের সাথে। পুরোটা পেশির নাম কি? বাইসেপস পেশি। আচ্ছা, দেন আসো, এটা যখন সংকোচন হয়, আমরা কি জানি ফ্লেক্সর মানে সংকোচন করা, তখন হাত কি হয়? ভাঁজ হয়ে যায়, তাই না? এই যে ভাঁজ হয়ে যায়, ভাঁজ হয়। তার মানে আমাদের বাইসেপ যখন হচ্ছে সংকোচন হয়, এটা বাইসেপ, এই যে সংকোচন হয়েছে তখন আমার হাত ভাঁজ হয়ে গেছে, তখন এই হাড্ডির নাম কি? রেডিয়াস ওয়ালনা। তারা কার কাছে চলে আসছে? হিউমেরাসের কাছে আসছে। তার মানে রেডিয়াস ওয়ালনা কার কাছে চলে আসে? স্কেপুলা বা হিউমেরাসের দিকে চলে আসে। এটার নাম হিউমেরাস, এটার নাম স্কেপুলা, দুইটা তো উপরে থাকে। যখন এটা ভাঁজ হবে তখন আমি রেডিয়াস, এই হাতের রেডিয়াস আলনা কই উঠে আসছে? উপরের দিকে উঠে আসছে, তখন হাত বাঁকানো সম্ভব। এটা তো আমরা সিম্পল বুঝতে পারতেছি। আর এই পেশিটার ফ্লেক্সর পেশি বলে, এটা কয়বার বললো? আচ্ছা, দেন এই প্রক্রিয়াটার বলে ফ্লেক্সন। তাহলে প্রক্রিয়ার নাম হচ্ছে ফ্লেক্সন, পেশিটার নাম হচ্ছে ফ্লেক্সর পেশি। আচ্ছা, দেন চলে আসে বাইসেপসের অ্যান্টাগনিস্টিক পেশি। এটা তো আমরা জানি বাইসেপসের অ্যান্টাগনিস্টিক পেশি হচ্ছে ট্রাইসেপস। এটা কই থাকে? এটা হিউমেরাসের পিছনে থাকে, তার মানে এই যে এখানে পিছনের দিকে থাকে, হিউমেরাসের পিছনে। আচ্ছা, এখন আসো, এটার নাম কেন ট্রাইসেপস জানো? বাইসেপসের নাম হয়েছে, এই বাইসেপসের দুইটা মাথা থাকে, দুইটা, এই জন্য এটার নাম হচ্ছে বাইসেপস। আর ট্রাইসেপসের হচ্ছে তিনটা মাথা থাকে, তিনটা টেন্ডন থাকে, মানে তিনটা অংশ দিয়ে হাড্ডির সাথে লাগানো থাকে, এই জন্য এটার নাম হচ্ছে ট্রাইসেপস। তো তিনটা অংশ কার সাথে লাগানো? বক্ষ অস্থিচক্রে যে স্কেপুলা আছে না, আর হিউমেরাস আছে, ওই দুইটা অস্থির সাথে হচ্ছে লাগানো থাকে। আবার নিচের দিকে উপরে এখানে লাগানো আছে তিনটা মাথা, উপরে দিকে কয়টা মাথা? তিনটা। তিনটা কার সাথে লাগানো? স্কেপুলার সাথে আর হিউমেরাসের সাথে। নিচের দিকে যে আবার লাগানো থাকবে না, নিচের দিকে কার সাথে লাগানো থাকে জানো? ওই যে রেডিয়াস আলনা আছে না, ওই রেডিয়াস আলনার সাথে, আলনার একটা প্রসেস ছিল অলেক্রনন প্রসেস, ওই অলেক্রনন প্রসেসের সাথে। তারপর ট্রাইসেপস উপরে লাগানো থাকে স্কেপুলা আর হচ্ছে কি হিউমেরাসের সাথে, আর নিচে লাগানো থাকে আলনার সাথে। বাট বাইসেপস উপরে লাগানো ছিল স্কেপুলার সাথে, আর নিচে লাগানোর সাথে রেডিয়াসের সাথে, তার মানে একটার একটা উল্টা। আচ্ছা, দেন আসো, ট্রাইসেপস যখন সংকোচন হয় তখন আমাদের কি হয়? যে আমাদের হাত পূর্ব অবস্থা মানে সোজা হয়ে যায় আর কি। আচ্ছা, আর এটার কারণ হচ্ছে আমাদের কনুসন্ধি। কনুসন্ধি কোনটা বলা হয়? যে এটা কনুটা কি হয়ে যায়? সোজা হয়ে যায় বা প্রসারিত হয়, এজন্য এটার নাম কি পেশি? এক্সটেনসর পেশি। এবং একটার একটা কি কাজ করে? বাইসেপস আর ট্রাইসেপস ফ্লেক্সর এবং এক্সটেনসর হিসেবে মানে বিপরীত কাজ করে। এবং দিন শেষে কইছে এইসব কারণে সংকোচনের জন্য টান পড়লো কি পড়ে না? ধাক্কা লাগে না। তুমি বলো, এটাকে আসলে কোনো ব্যাখ্যা করতে পারছে? এই কথাবার্তাগুলো যে বলছে, এটার মাধ্যমে আসলে ব্যাখ্যা হয়েছে যে টান পরে ধাক্কা পড়ে না? আমার কাছে মনে হয় না বিন্দু মাত্র এটা ব্যাখ্যা করা হয়েছে, ব্যাখ্যা হয় নাই। আর এটা আসলে বাংলায় ব্যাখ্যা করা যাবে না, এটা প্র্যাকটিক্যালি দেখানো যায় যে পেশেন্ট টান দেয়, এভাবে টান দেয়, বাট এভাবে আর এভাবে ধাক্কা দিবে না কোনোদিন। আচ্ছা, দেন আসো, এই টান আর ধাক্কাটার জন্য আমরা জানি কয় ধরনের প্রোটিন থাকে? দুই ধরনের, একটিন এবং মায়োসিন। এটা অলরেডি আমরা জানি, এগুলো দাগানোর দরকার নেই। দেন চলে আসো, আমাদের এখানে আর কিচ্ছুই লাগবে না। এবার ব্যবহারিকের পরে মসৃণ আর হৃদপেশির তুলনা, এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। আমরা নেক্সটে চলে আসি কঙ্কাল তন্ত্রের কার্যক্রম, রডস ও লিভার তন্ত্র, রডস ও লিভার। তো এই লিভার মানে কিন্তু আবার যকৃতকে বোঝাইতেছে না, এই লিভার মানে একটা যন্ত্রের মতো কাজ করে, আমরা আসতেছি এটা মানে কি। তো আসো, রডস ও লিভার তন্ত্র সম্পর্কে আমরা পড়ি। তো খেয়াল করো, আমাদের এখান থেকে আসলে কিছু লাগবে না, আমরা এখানে যেখানে চলে যাব, আমরা এখানে ডাইরেক্ট এখানে চলে আসি। খেয়াল করো, লিভারের গঠনে চলে যায়। আচ্ছা, লিভার জিনিসটা কি? লিভার জিনিসটা আমি যদি তোমাকে বোঝাইতে চাই, কি দিয়ে বোঝাবো? খেয়াল করো, আমার এটা হচ্ছে একটা ধরো এয়ারপোর্ট, তো এয়ারপোর্টের উপর হচ্ছে আমার এই কলমটা রাখলাম, প্যানটা রাখলাম, রাখার পরে ধরো আমার হাতের এই যে ঘড়িটা আছে, আমি তোমাকে একটু দেখাই। এই যে ঘড়িটা আছে, ঘড়িটা হচ্ছে আমি এক প্রান্তে ঝুলাই দিলাম। তো ঝুলাই দিলে কি হবে? আমার কলমটা নিচে নেমে যাবে না? তো নিচে যাতে না নামতে পারে তখন আমরা কি করি? ধরো আমি এই হাত দিয়ে এটা এইভাবে হচ্ছে একটা, আমার ঘড়িটা একদম গেল। যাই হোক, তাহলে আমরা কি করলাম? ধরো এক প্রান্তে কলম রাখলাম, আর মাঝখানে হচ্ছে আমাদের এয়ারপোর্টের সাথে লাগাইলাম, আরেক প্রান্তে আমি কি চাপ দিয়ে ধরে রাখছি যাতে আমার ঘড়িটা না পড়ে যায়। এই যে আমার এখানে যে একটা যন্ত্র তৈরি হয়েছে, এটারে বলা হচ্ছে লিভার। কি বলে? লিভার। তো এই লিভার হচ্ছে টোটাল 4টা অংশ। কয়টা অংশ? 4টা। তো ফার্স্টে যে জিনিসটা দেওয়া আছে, একটা হচ্ছে লিভার বাহু। কি বাহু? লিভার বাহু। এই যে কলমটা নিয়েছিলাম না একটু আগে, আমরা এইভাবে লাগাইছিলাম, যে এই কলমটা হচ্ছে আমার এখানে লিভার বাহু। তো আমার লিভার বাহু, আমার এখন আমরা কেনই লিভার নিয়ে পড়তেছি? আমাদের হাড্ডিগুলো লিভারের মতো করে কাজ করে, এই জন্য আমরা লিভার নিয়ে পড়াশোনা করি। তো আমাদের হাড়গুলো হচ্ছে লিভার বাহু হিসেবে কাজ করে। তাহলে হাড়ের পাশে একটা স্টার দাও। তাহলে আমাদের কোন অংশটা লিভারের মতো কাজ করে? হাড়ের অংশটা। দেন আসে পিভট। পিভট মানে যে কলম আর এই যে ট্রাইপডটা একসাথে জয়েন্ট হয়েছে না, এই জয়েন্টের জায়গাটা, যে জায়গায় জয়েন্ট হয়েছে এই জায়গাটার নাম হচ্ছে আমাদের পিভট, বা যেটা হচ্ছে সন্ধি। তো আমাদের পিভট কোনটা? আমাদের দেহের জন্য অস্থি সন্ধি, বা হাড়ের যে জয়েন্টগুলো, হাড়ের জয়েন্টগুলো হচ্ছে অস্থি সন্ধি। দেন আসো প্রচেষ্টা আর হচ্ছে ভার। এই যে আমি কি করলাম, আমার ঘড়িটার এক প্রান্তে ঝুলাই দিলাম না, ঘড়িটা এখানে একটা ভার হিসেবে কাজ করতেছে, নিচের দিকে টানতেছে আমাকে। এই যেই ভারটা
বা যে জিনিসটা আমি ঝুলে দিলাম যেটা ওজন, এটা হচ্ছে আমাদের ভার। তার মানে ওজনটা দেহের ওজন, বা তুমি কোন একটা ব্যাগ হাতে নিছো, ব্যাগটা হচ্ছে ভার। দেন ব্যাগটা যখন নিচের দিকে চলে যাচ্ছিল, আমার ঘড়িটা যখন নিচে চলে যাচ্ছিল, আমি আরেক দেখি চাপ দিয়ে ধরে রাখছি না, চেষ্টা করতেছি যাতে আমাদের কলমটা না পড়ে যায়। এই যে চেষ্টা যে করতেছি আমি, যে একটা বল প্রয়োগ করতেছি, বলটা হইতেছে আমাদের প্রচেষ্টা। তাহলে বলের পাশে একটা স্টার দাও, অস্থি সন্ধির পাশে একটা স্টার দাও, ওজনের পাশে একটা স্টার দাও। তাহলে আমাদের লিভার বাহুটা হচ্ছে হাড্ডিটা, পিভট হচ্ছে দুইটা হাড্ডি যেখানে জয়েন্ট হয় ওইটা, প্রচেষ্টা হচ্ছে আমি যে জায়গায় চেষ্টা করতেছি ধরে রাখার জন্য, আর ভার হচ্ছে যে ওজনটা। এ হচ্ছে মূল কথা। এখন আমাদের এখানে লিভারের প্রকারভেদ, এই যে লিভার বাহুটা বাদ দিয়ে বাকি যে তিনটা জিনিস আছে, পিভট, প্রচেষ্টার ভার, এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে আমার লিভার। তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। কার কার উপর ডিপেন্ড করে? পিভট, প্রচেষ্টার ভার, এই তিনটা জিনিসের উপরে, তিনটা অবস্থান অনুসারে তিনটা কোনটা কোন জায়গার মধ্যে থাকে। প্রথমে আসো প্রথম শ্রেণীর লিভার। কি শ্রেণীর লিভার? প্রথম। তো প্রথম শ্রেণীর লিভারের মধ্যে তুমি যে শব্দটা বলতে থাকবে পিভট, এই পিভট শব্দটা দেখ দাও, সে পিভটটা থাকে মাঝখানে, মানে ভার আর প্রচেষ্টা থাকবে দুই সাইড দিয়ে, পিভট থাকবে মাঝখানে। দেন আসো দ্বিতীয় শ্রেণীর, আমি পিকচার দেখাবো দুইটার একসাথে। দ্বিতীয় শ্রেণীর যে লিভার, ওইটার ক্ষেত্রে হচ্ছে ভারটা থাকে হচ্ছে মাঝখানে, কার মাঝখানে? পিভট আর প্রচেষ্টার মাঝখানে। আর তৃতীয় শ্রেণীর যে লিভার, ওইটার ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রচেষ্টা থেকে মাঝখানে, কার মাঝখানে? পিভট আর ভারের মাঝখানে। তার মানে তিনটার ক্ষেত্রে তিনজন মাঝখানে থাকে। তো এটার জন্য তুমি সিরিয়ালটা মনে রাখবা। প্রথমটার ক্ষেত্রে হচ্ছে আমাদের পিভট মাঝখানে, পরেরটার ক্ষেত্রে হচ্ছে ভার মাঝখানে, তারপর হচ্ছে প্রচেষ্টার মাঝখানে। তার মানে প ব প, প ব প। পিভট যদি মাঝখানে থাকে এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, ভার মাঝখানে থাকলে দ্বিতীয় শ্রেণীর, আর প্রচেষ্টা মাঝখানে থাকলে তৃতীয় শ্রেণী। এই কথাটা মনে রাখো। এটা মানে কি বোঝায়? তোমাকে যদি আমি এখানে ছবি দেখাই তাহলে তুমি বুঝতে পারবা। এই যে আমার এখানে তিনটা লিভারের ছবি দেওয়া আছে। তো প্রথম শ্রেণীর লিভার, এই লিভারের ক্ষেত্রে দেখো পিভটটা কই আছে? মাঝখানে। আর ভারটা আছে আর প্রচেষ্টা আছে দুই সাইড দিয়ে। এবার এই ভার আর প্রচেষ্টা ডান দিকে বাম দিকে হলে কোনো প্রবলেম নাই, বাট পিভটটা কই থাকবে? মাঝখানে থাকবে। এবং চেষ্টা করো তুমি একটু খেয়াল করো, এখানে ধর আমার হচ্ছে এটা হচ্ছে লিভার বাহু, এই লিভার বাহুটা আমি এখানে ঝুলাই দিলাম, আর মাঝখানে হচ্ছে একটা জয়েন্ট দেওয়া আছে। ধর এখানে এটা একটা দণ্ডের উপরে কলমটা রাখা আছে, রাখার পরে আমি ভার ঝুলাই দিলাম, এই প্রান্তে একটা ভার ঝুলে দিচ্ছি, সবুজ কালারের একটা ভার। এখন চিন্তা করো, ভর সবসময় কোন দিকে কাজ করে? ওজন কোন দিকে কাজ করে? নিচের দিকে। তাহলে এই বস্তুটা নিচের দিকে নেমে যেতে থাকবে, নামলে এই যে লিভার বাহুটা এটা কোন দিকে? এই প্রান্তটা কোন দিকে উঠে যেতে থাকবে? উপরের দিকে। আমার কাজ কি? উপর দিকে উঠতে দিব না কি সাম্যাবস্থা রাখবো? সাম্যাবস্থা। তো সাম্যাবস্থা রাখতে হলে কি করা লাগবে? নিচের দিকে চাপ দেওয়া লাগবে। তারপরে এখানে ভারও নিচের দিকে কাজ করে, প্রচেষ্টা বা আমার চেষ্টাটাও নিচের দিকে কাজ করে। দেন আমরা বলছিলাম দ্বিতীয় শ্রেণীর লিভার, ওখানে পিভটটা কই থাকে? ভারটা থাকে মাঝখানে। তো ভার যদি মাঝখানে থাকে তাহলে পিভট আর প্রচেষ্টা দুই সাইডে থাকবে। আর ভার সবসময় কোন দিকে কাজ করে? ওজন সবসময় নিচের দিকে কাজ করে। তো চিন্তা করো, পিভট যদি এখানে থাকে আর আবার ভার যদি নিচের দিকে কাজ করে, তাহলে এই প্রান্তটা কই নেমে যেতে যাবে? ভারটা যেহেতু মাঝখানে আছে, প্রান্তটা অবশ্যই নিচে নেমে যাবে। তুমি মানে বাস্তবে কল্পনা করো, তোমার এখানে হচ্ছে একটা জয়েন্ট লাগানো, এখানে একটা বল দিয়ে দিলা, তাহলে কি লাঠিটা নিচের দিকে নেমে যেতে যাবে? আর আমার কাজ কি? নিচে নামতে দিব না, সাম্যাবস্থা রাখবো। সাম্যাবস্থা, তাহলে আমি চেষ্টা করবো এটা কোন দিকে উঠানোর জন্য? উপরের দিকে। তার মানে এখানে প্রচেষ্টা কাজ করতেছে উপরের দিকে, বাট একটু আগে প্রচেষ্টা কিন্তু কোন দিকে কাজ করছিল? নিচের দিকে। দেন চলে আসো তৃতীয় শ্রেণীর লিভারের প্রচেষ্টা থাকে মাঝখানে, আর ভার আর পিভট দুই সাইডে। তো তুমি ধরলেই সেটা তুমি পিভট দিলা, আর ভার কোন দিকে কাজ করে? সবসময় নিচের দিকে কাজ করতেছে। তো ভার যদি নিচের দিকে, তুমি এখানে একটা ভার দিলে লাঠিটা কোন দিকে নেমে যাবে? নিচের দিকে নেমে যাবে। আর আমার কাছকে নিচে নামতে দিব নাকি উপর দিকে উঠানো ট্রাই করবো? এই জন্য আমার প্রচেষ্টাটা এখানে মাঝখানে, বাট প্রচেষ্টাটা আমি কোন দিকে দিব? উপরের দিকে, যাতে লাঠিটা নিচে না নেমে যায়। তার মানে আমাদের এইখানেও প্রচেষ্টা উপর দিকে, এটা তো প্রচেষ্টা উপর দিকে, বাট প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে প্রচেষ্টা হচ্ছে নিচের দিকে কাজ করে। আর প্রথম শ্রেণীর লিভারে পিভট মাঝখানে, দ্বিতীয় শ্রেণীর লিভারে ভার মাঝখানে, আর তৃতীয় শ্রেণীর লিভারে প্রচেষ্টা মাঝখানে। এই তিনটা শব্দ তোমাকে মনে রাখতে হবে। কোন শ্রেণীর লিভারে কোন জিনিসটা মাঝখানে থাকে এটা অলরেডি আমরা জানা হয়ে গেছে। এখন আর কি কি এবার তোমাকে উদাহরণ মনে রাখা লাগবে যে কোন শ্রেণীর লিভারের উদাহরণ কি। তো কাঁচি আছে না আমাদের, কাঁচির পাশে একটা স্টার দিয়ে রাখো। কাঁচি হচ্ছে আমার প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। তাহলে কাঁচি কোন শ্রেণীর লিভারের উদাহরণ? প্রথম শ্রেণীর। এবং মানব দেহে, এটা পাশে স্টার দিয়ে রাখো, মানুষে এই প্রথম শ্রেণীর লিভার হচ্ছে দুর্লভ, মানে খুব কম পরিমাণে থাকে। তাহলে মানুষের প্রথম শ্রেণীর কোন শ্রেণীর উদাহরণ? দুর্লভ, প্রথম শ্রেণীর। তবে এক্সাম্পল কি আছে? হ্যাঁ, একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে আমাদের মাথা। এই যে মাথা কার সাথে যুক্ত থাকে? মেরুদণ্ডের কশরুকার সাথে। মাথার সাথে প্রথম কশরুকা মানে সার্ভাইকাল বা অ্যাটলাস কশরুকার যে সন্ধিটা, ওইটা হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। আচ্ছা, তো এই লিভারের যেহেতু আমার চারটা অংশ থাকে, তো এখানে কোনটা কোন অংশ? তো এখানে একটা বলছে যে, আচ্ছা এইটা পরে ব্যাখ্যা করি, আগে আমরা উদাহরণগুলো জেনে নিই। দেন আমাদের প্রথম শ্রেণীর লিভারের একটা বৈশিষ্ট্য আছে, এই প্রথম শ্রেণীর লিভারের মাধ্যমে অল্প বল প্রয়োগে বেশি বল পাওয়া যায়। এটা পাশে একটা স্টার দিয়ে রাখো, অল্প বল প্রয়োগে বেশি বল পাওয়া যায়। তাহলে কোন শ্রেণীর লিভারে? প্রথম শ্রেণীর লিভারে। আচ্ছা, নেক্সট আসে দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে ঠেলাগাড়ি। ঠেলাগাড়ির পাশে একটা স্টার দিয়ে রাখো, এমসিকিউতে আসবে দ্বিতীয় শ্রেণীর লিভার কোনটা? ঠেলাগাড়ি। এবং মানুষের দেহে কি এই শ্রেণীর লিভার আছে? হ্যাঁ, কোনটা?
আমরা যখন পায়ে দাঁড়াই, পায়ের উপরে যখন দাঁড়াই, পায়ের যে গোড়ালিটা, এই গোড়ালিটা তখন দ্বিতীয় শ্রেণীর লিভার হিসেবে কাজ করে, পাশে স্টার দিয়ে রাখো। আচ্ছা, দেন এই শ্রেণীর লিভারের একটা বৈশিষ্ট্য আছে, এটার মধ্যে তুমি সামান্য প্রচেষ্টা দিলেও বেশি ওজন তুলে ধরতে পারবা, এটা পাশে স্টার দিয়ে রাখো, তাহলে এটা হচ্ছে এটার একটা বৈশিষ্ট্য। দেন আসে তৃতীয় শ্রেণীর উদাহরণ। তো তৃতীয় শ্রেণীর উদাহরণ হচ্ছে কি, নখ কাটার যন্ত্র, এগুলো পরীক্ষা প্রচুর আসছে স্যার, পাশে স্টার দিয়ে রাখো, নখ কাটার যন্ত্র হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। এবং এই শ্রেণীর উদাহরণ, এই শ্রেণীর লিভার হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে বেশি। তাহলে কোন শ্রেণীর লিভার হচ্ছে মানুষদের সবচেয়ে বেশি? সেটা হচ্ছে আমাদের তৃতীয় শ্রেণীর লিভার। একটা এক্সাম্পল দেওয়া আছে, ভাঁজ করা বাহু, যে আমরা হাত যে ভাঁজ করলাম এবং সোজা করলাম, এইটা হচ্ছে আমাদের তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। এবং এটারও একটা বৈশিষ্ট্য আছে তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণে, সেটা কি? সেটা হচ্ছে এখানে দ্রুত গতির সঞ্চালন পাওয়া যায়। কি গতির সঞ্চালন? দ্রুত গতি। এমসিকিউতে আসবে, দ্রুত গতির সঞ্চালন পাওয়া যায় কোন শ্রেণীর লিভারে? তৃতীয় শ্রেণীর লিভারে। আচ্ছা, তা এটার জন্য হচ্ছে আমার একটা কবিতা মনে রাখতে পারো, একটা ছন্দ মনে রাখতে পারো। ছন্দটা হচ্ছে এমন, আমি এবার মনে রাখতাম যে অল্প বল বেশি ফল, অল্প বল বেশি ফল। তারপরটা হচ্ছে অল্প প্রচেষ্টা বেশি ওজন, আর 3 নাম্বারটা হচ্ছে দ্রুত গতি সঞ্চালন। তার মানে এটা হচ্ছে আমার 3টা শ্রেণীর লিভারের 3টা বৈশিষ্ট্য। প্রথম শ্রেণীর লিভারে অল্প বল প্রয়োগ করে বেশি ফল পাওয়া যায়, দ্বিতীয় শ্রেণীর লিভারে হচ্ছে আমাদের অল্প প্রচেষ্টা করে বেশি ওজন তোলা যায়, আর তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে দ্রুত গতি সঞ্চালন করা যায়। এ হচ্ছে আমার 3 শ্রেণীর লিভারের উদাহরণ। আর কি মনে রাখা লাগতে পারে আমাদের? আমরা যদি বলি যে প্রথম শ্রেণীর লিভার, তো আমরা বলছিলাম উদাহরণ হচ্ছে মানুষের মাথা আর হচ্ছে যে কশলুকাস, যে সন্ধিস্থলটা। তো এখানে পিভট কোনটা, এখানে ভার কোনটা, এখানে হচ্ছে আমাদের লিভার বাহু কোনটা, এগুলো একটু জানা লাগবে। তো প্রথম শ্রেণীর ক্ষেত্রে আমরা বলছিলাম প্রথম কষ্ট এবং মাথা সন্ধিটা, এর মধ্যে মাথার খুলিটা হইতেছে লিভার বাহু। মাথার যে হাড্ডিটা, মাথার যে খুলি, এটা তো একটা হাড্ডি, আমরা বলছিলাম হাড্ডিগুলো তো লিভার বাহু, লিভার বাহু হচ্ছে মাথার। দেন আসো খুলি এবং প্রথম কষ্টকে যে জয়েন্ট করছে, এই জয়েন্টটা হচ্ছে আমাদের পিভট। তারপর সন্ধিটা হচ্ছে পিভট, আমরা জানি সন্ধি মানে হচ্ছে পিভট। দেন মাথার পিছনে অবস্থিত পেশি থেকে যে পেশল ক্রিয়া, এগুলো হচ্ছে আমাদের প্রচেষ্টা। এই যে মাথার পিছনে যে পেশিগুলো আছে না, এই পেশিগুলো নাড়াচাড়া করে তো আমাদের মাথা মুভমেন্ট করায়, এটা হচ্ছে আমাদের প্রচেষ্টা, চেষ্টা করতেছি। আর আমরা মাথার উপর ভার নেই না, তো যে ভারগুলা, এই ভারগুলো হচ্ছে আমাদের ওজন, যেগুলো হচ্ছে আমাদের ভার, সহজ কথায়। দেন চলে এসো দ্বিতীয় শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভার উদাহরণ কি বলছে? পায়ের উপর যে আমরা দাঁড়াই ওইটা, তো এখানে লিভার বাহু কোনটা? তো লিভার বাহু হচ্ছে আমাদের 2টা পা, কারণ পায়ের হাড্ডিগুলোই তো আমাদের লিভার বাহু হিসেবে কাজ করে। দেন আমরা যে পায়ের আঙ্গুলের যে সন্ধিটা বা যে জয়েন্টটা, ওই জয়েন্টটা সন্ধি মানে তো আমরা কি জানি? পিভট। দেন আমাদের পায়ের মধ্যে যে পেশিগুলো আছে, কাপ পেশি, পায়ের পেশিগুলোর নামে কাপ পেশি সহজ কথায়। তো ওই পেশিগুলা, গোড়ালির টেন্ডনগুলা, এগুলো হচ্ছে আমাদের প্রচেষ্টা, কারণ পেশির মাধ্যমে আমরা চেষ্টা করি। আর ভার কোনটা? ভার হচ্ছে আমাদের দেহের ওজন, কারণ আমাদের পা কারে ভার বহন করে? আমার দেহটারে। তো এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী। দেন সব তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে উদাহরণ কি বলছিল? বাইসেপস আর টাইসেপস পেশি, মানে যে আমরা যে হাত ভাঁজ করি, তো এখানে কনুই সন্ধি, এই যে কনুইটা, এই কনুইটা হচ্ছে আমাদের পিভট। দেন পরবর্তীতে আমাদের সম্মুখ বাহু হচ্ছে লিভার বাহু, মানে হাতটা, এই হাতের হাড্ডিটা, এটা হচ্ছে আমাদের লিভার বাহু। দেন হচ্ছে আমাদের বাইসেপস পেশি হচ্ছে আমাদের চেষ্টা করতেছে ভাঁজ করার জন্য। বাইসেপস কি করে? ভাঁজ করে। পেশিটা হচ্ছে প্রচেষ্টা। আর আমি হাতের মধ্যে যে একটা ওজন নিচ্ছি, যে আমি কলমটা নিয়ে রাখছি, কলমটা হচ্ছে এখানে ভার। আর হাতের মধ্যে যে ওজনগুলো নেই, এগুলো হচ্ছে আমাদের ভার। তো এগুলো পরীক্ষা দিয়ে দিতে পারে যে কোনটা পিভট বাহু। দেন চলে এসো আমাদের হাঁটু সঞ্চালনে অস্থি এবং পেশির সমন্বয়। আমরা পেশি তো পড়লাম, আমরা এখন আমরা হাঁটু যে নড়াচড়া করাই বা হাঁটু যে মুভমেন্ট করাবো, আমরা পা যে নড়াচড়া করাই, এটা কিভাবে কাজ করে, কিভাবে কার্যক্রমটা চালায়। তো আমাদের এখানে এসে যে কথাবার্তাগুলো লেখা আছে, যে টেন্ডনের একটা লেখা আছে আমাদের কন্ডরা। তো টেন্ডনের মাধ্যমে হচ্ছে পেশি কার সাথে যুক্ত হয়? অস্থির সাথে। এটা অলরেডি আমরা জানি যে পেশি হচ্ছে নরমালি নরম আর অস্থি হচ্ছে নরমালি শক্ত। তার পেশিটা অস্থির সাথে যে অংশটা যুক্ত হয়, এটা আমরা বলি টেন্ডন। এটার আরেক নাম কন্ডরা দিয়ে রাখছে, তো এটা পাশে একটা স্টার দিয়ে রাখো, কন্ডরা। এখন আসো, হাঁটুর মধ্যে টোটাল হচ্ছে 4টা অস্থি থাকে, এটা আমরা সবাই জানি। হাঁটুর ওখানে 4টা অস্থির জয়েন্ট থাকে। কি কি? একটা হচ্ছে ফিমার, উপরে যেটা থাকে, নিচে 2টা থাকে, একটা হচ্ছে টিবিয়া এবং একটা ফিবুলা, আর 3টার মাঝখানে একটা ছোট্ট হাড্ডি থাকে, ওটার নাম আমরা বলি প্যাটেলা। তাহলে উরুর অস্থি, উরু মানে রান, আমরা রান যেটাকে বলি আর কি, লেগ পিস, তো ওইটা হচ্ছে ফিমার। দেন জঙ্গাস্থি হচ্ছে 2টা, টিবিয়া এবং ফিবুলা। জঙ্গাস্থি কোন 2টারে বলা হয়? হাঁটুর নিচে যে 2টা অস্থি, ওইটার নাম হচ্ছে জঙ্গাস্থি। এন্ড আরেকটা অস্থি কি ছিল? প্যাটেলা, এটা হচ্ছে, এটাকে বলে হাঁটুর টুপি। এই 3টার নামে পাশে স্টার দিয়ে রাখো। এটা করবো আমাদের এই পায়ের মধ্যে, আমাদের পায়ে কি কি ধরনের পেশি থাকে এবং এই পেশিগুলো কিভাবে কাজ করে, কোনটা আমাদের সংকোচন করে, কোনটা আমাদের প্রসারণ করে, এই বিষয়টা এখন আমরা দেখবো। তো পায়ের মধ্যে প্রথমে যে পেশিটা আছে, এটা হচ্ছে হ্যামস্ট্রিং পেশি। এটার আরেক নাম হচ্ছে বক্রীকরণ পেশি, বা সহজ কথা যেটা আমাদের হাঁটু বাঁকাইতে সহায়তা করে।
বা যেটাকে আমরা বলতে পারি ফ্লেক্সর পেশি। তো বক্রীকরণ পেশিগুলা এটা হচ্ছে জানুসন্ধি, আমাদের যে হাঁটুর সন্ধি আছে এটাকে আমরা বলি নি জয়েন্ট, আমাদের হাঁটুর যে সন্ধিটা যে এটা একটা হাঁটুর সন্ধি, এটাকে বলা হয় নি জয়েন্ট, নি মানে হচ্ছে হাঁটি। তো এটাকে বাংলাতে বলা হচ্ছে জানুসন্ধি। তাহলে আমাদের বক্রীকরণ পেশিকে সেটা হচ্ছে হ্যামস্ট্রিং পেশি, এটা কই থাকে, এটা জানুসন্ধিতে থাকে। জানুসন্ধিতে কই থাকে, সামনের দিকে থাকে না পিছনের দিকে থাকে? এটা থাকে হচ্ছে আমার পিছনের দিকে। কই থাকে? পিছনের দিকে। মানে সহজ কথা, আমি যদি তোমাকে যদি পিকচার দেখাই, তাহলে তোমাকে যদি আমি দেখাই যে আমাদের লোয়ার লিম্বের যে পেশিগুলা, এই যে আমি তোমাকে এটা ঘুরে দেখাই, এই যে পিছনের দিকে যে পেশিগুলো আছে, এই যে পিছনের যে পেশিগুলা, আমাদের রানের পিছনে যে পেশিগুলা, এই পেশিগুলোর নাম হচ্ছে আমাদের মূল কথা হ্যামস্ট্রিং পেশি। কি পেশি? হ্যামস্ট্রিং। তার মানে এগুলো কই থাকে? আমাদের জানুসন্ধির পিছনের দিকে থাকে। এখন আসো, এই পেশিগুলোর নাম হচ্ছে হ্যামস্ট্রিং পেশি। আর এই পেশিগুলো হচ্ছে টোটাল কয়টা পেশি নিয়ে গঠিত? তিনটা পেশি। তিনটা পেশির নাম একসাথে কি বলা? হ্যামস্ট্রিং। নামটা যদি আমরা একটু ভাঙ্গি তাহলে তুমি পাবা হ্যামস্ট্রিং। হ্যামস্ট্রিং, হ্যামস্ট্রিং শব্দটা যদি তুমি ভাঙ্গো তাহলে তুমি দেখবা এইখানে একটা শব্দ আছে ট্রাই, TRI, ট্রাই। ট্রাই মানে আমরা জানি বায়োলজিতে ট্রাই মানে বোঝায় তিন। তো ট্রাই সমান সমান যদি 3 হয়, 3কে আমি কিভাবে লিখতে পারি? 3 কিভাবে লেখা যায়? 1 প্লাস 0 পয়েন্ট প্লাস, সরি 2 প্লাস 0.5 প্লাস 0.5 লেখা যায় কিনা? 2 যোগ 0.5 প্লাস 0.5 সমান 3 হয়। এই 2 মানে আমরা জানি বায়োলজিতে 2 মানে বোঝায় বাই, বাই মানে কত? 2, মনো মানে বোঝায় 1। আর 0.5 এটা লেখা যায় হাফ, আর আমরা জানি অর্ধেককে বোঝায় সেমি বোঝায়। তার মানে এটা মানে বোঝাবে সেমি, আর পরবর্তীতে এটার নামে বোঝাবে সেমি, যদি আমি মেমি লিখে ফেলছি। যাই হোক, তো আমাদের হ্যামস্ট্রিং কয়টা পেশি নিয়ে গঠিত? তিনটা পেশি। এর মধ্যে একটা পেশি নাম হচ্ছে বাইসেপস ফিমোরিস, বাসিসটা দিয়ে রাখো। কিভাবে? ওই যে বলছিলাম 3কে আমরা লিখছি 2, 2 মানে বাই, তার মানে বাই থেকে মনে রাখতে পারে বাইসেপস ফিমোরিস, ফিমারের ওখানে থাকে। দেন একটা নাম হচ্ছে সেমি মেমব্রানোসাস, সেমি মানে বোঝায় অর্ধেক। আবার আরেকটা নাম হচ্ছে সেমি টেন্ডিনোসাস, আর সেমি মানে বোঝায় অর্ধেক। তার মানে ট্রাই থেকে মনে রাখতে পারে 2 প্লাস 0.5 প্লাস 0.5, এগুলো থেকে মনে রাখতে পারে বাইসেপস ফিমোরিস, ট্রাইসেপস, আর তারপর হচ্ছে সেমি মেমব্রানোসাস, আর হচ্ছে সেমিটেন্ডিনোসাস, হচ্ছে হ্যামস্ট্রিং এর তিনটা পেশি। এখন আসে এগুলো কই থাকে? এগুলো থাকে হচ্ছে উরুর পিছনে। উরু মানে কি বোঝায়? রান। আর আমি একটু আগে দেখাইলাম আমাদের রানের পিছনের হাড্ডিগুলা, এই যে এগুলো, এই রানের পিছনের হাড্ডিগুলোর নাম এই যে দেখো বাইসেপস ফিমোরিস, সেমিটেন্ডিনোসাস, আর একটা হচ্ছে সেমি মেমব্রেনোসাস। সেমি মেমব্রেনোসাস এখানে লেখে নাই। আচ্ছা, দেন চলে আসো আমরা আবার আমাদের আগের জায়গায় যাই। দেন কি বলছে? এগুলা হচ্ছে কই থেকে উৎপন্ন হয়? একদম আমরা জানি শ্রোণীচক্রে তিনটা হাড্ডি ছিল, ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস। এই তিনটা হাড়ের ইস্টিয়াম থেকে এগুলো তৈরি হয়। কই থেকে তৈরি হবে? ইস্টিয়াম। দেন এগুলো কোথায় গিয়ে যুক্ত হয়? টিবিয়াতে যায় যুক্ত হয়। আমরা জানি আমাদের হাঁটুর নিচে যে অস্থিটা আছে এটার নাম কি? টিবিয়া। তাহলে পিছনের দিকে থাকে, কই যে শেষ হয়? আমাদের টিবিয়াতে। শুরু হয় কই থেকে? ইস্টিয়াম থেকে। তাহলে এই দুইটা শব্দের পাশে একটা স্টার দিয়ে রাখা, শুরু কোথায় শেষ কোথায়। আচ্ছা, এখন এগুলোর কারণে আমাদের হাঁটু কি হয়? এগুলোর কারণে আমাদের হাঁটু বাজ হয়। এখন আমরা জানি হাঁটু, আমরা জানি পেশি টান দেয় কিন্তু ধাক্কা দেয় না। এখন তুমি চিন্তা করো, তুমি জাস্ট একটু চিন্তা করো, এই পেশিগুলো কই থাকে? পিছনের দিকে। এখন আমাদের হাঁটু, হাঁটু যে ভাঁজ করে এটা কি সামনের দিকে ভাঁজ হয়? না, এটা কিন্তু হাতের মধ্যে সামনের দিকে ভাঁজ হয় না, এটা পিছনের দিকে ভাঁজ হয়। তো পিছনের দিকে ভাঁজ করার জন্য তুমি চিন্তা করো, পিছন দিকে যদি আমি টান দিই, আমার পেশিগুলো থাকে পিছনে। হ্যামস্ট্রিং পেশি কই থাকে? পিছনে। হাঁটু ভাঁজও করি কোন দিকে? পিছনের দিকে। তো কি করবো? টান দিলে পিছন দিকে ওঠে না, ধাক্কা দিতে হলে তো সামনের দিক থেকে ধাক্কা দেয়। বাট আমরা তো জানি পেশি কোনোদিন ধাক্কা দেয় না, টান দেয়। আচ্ছা, দেন পিছনে রানের মধ্যে হাড্ডিগুলো থাকে, সরি পেশিগুলো থাকে। আমরা যদি আবার পিছনে যদি আমরা হাঁটুর নিচে যে হাড্ডি মানে পেশিগুলো থাকবে, এগুলোর নাম কি হবে? রানের পিছনে যে হাড্ডি থাকে এগুলোর নাম হ্যামস্ট্রিং। আর রানের নিচে যে আবার আবার কি আছে? পা আছে না? পায়ের নিচের অস্থিগুলা, টিবি এবং ফিবুলা, এগুলোর পিছনে তো হাড় থাকে, সরি পেশি থাকে। এই পেশিগুলোর নাম হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি। কি পেশি? গ্যাস্ট্রোকনেমিয়াস। তো গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি কি বলছে? এই যে গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি, এটা থাকে হচ্ছে আমাদের টিবিয়ার পিছনে, মানে হাঁটুর নিচে, হাঁটুর নিচে যে হাড়গুলো আছে হাড়ের পিছনে থাকে। এটাকে বলা হয় পায়ের ডিমের পেশি বা গুলির পেশি। পাশিসটা দিয়ে রাখো, ট্যামসিকিতে আসবে পায়ের ডিমের পেশি বা গুলির পেশি কোনটা। দেখো যারা হচ্ছে ক্রিকেট বা ফুটবল খেলে ওদের দেখবে পায়ের যে হাঁটুর নিচে পিছনে দিয়ে একটা ডিমের মতো ফুলা অংশ একটা থাকে। আমি তোমাকে যে দেখাই, এই যে এখানকার যে পেশিটা, এই যে পেশিটা, এই পেশিটা হচ্ছে আমার পায়ের ডিমের গুলির পেশি বা গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি। আর রানের পিছনে যে পেশি এগুলোর নাম তো ছিল হ্যামস্ট্রিং পেশি। এই যে হ্যামস্ট্রিং পেশি। আচ্ছা, তাহলে আসো পায়ের ডিমের গুলির পেশি। এখন এটা কই থেকে সৃষ্টি হয়? এটা ফিমার থেকে সৃষ্টি হয়। দেখো এটা থাকে কোথায়? থাকে হচ্ছে হাঁটুর নিচে। তাহলে শুরু হবে কই থেকে? ফিমারের নিচ থেকে, একদম ফিমারের যে কন্ডাইল। আমরা জানি ফিমারের কন্ডাইল কোনটা? আমরা জানি এটা হচ্ছে আমাদের ফিমার, এটা হচ্ছে ফিমার। এই ফিমারের এটা হচ্ছে উপরের প্রান্ত, এটা হচ্ছে নিচের প্রান্ত, এগুলো হচ্ছে কন্ডাইল। তাহলে ফিমারের নিচ থেকে শুরু, কোথায় গিয়ে শেষ হবে? একদম পায়ের গোড়ালিতে শেষ হবে। তাহলে শেষ হয় কোথায়? পায়ের গোড়ালি অস্থিতে গিয়ে শেষ হয়। আর গোড়ালি অস্থির মধ্যে একটা ট্যান্ডন আছে, ওই ট্যান্ডন নাম হচ্ছে ক্যালকেনিয়াস। একটা হাড্ডি আছে, হাড্ডির নাম ক্যালকেনিয়াস হাড় ছিল, ওই হাড়ের মধ্যে গিয়ে শেষ হয়। আর পেশি যেখানে শেষ হয় ওই অংশের নাম আমরা কি জানি? ট্যান্ডন। তো ওখানে যে ট্যান্ডনটা, ওইটার নাম হচ্ছে অ্যাকিলিস ট্যান্ডন।
কেন? ওই যে ক্যালকেনিয়াস টেন্ডনের সাথে হাড়ের নাম ক্যালকেনিয়াস, তো টেন্ডনের নামও দেখো ক্যালকেনিয়ান টেন্ডন লেখা আছে। কি টেন্ডন? ক্যালকেনিয়ান টেন্ডন। তো কোনটা ক্যালকেনিয়ান টেন্ডন আমি যদি তোমাকে একটু দেখাই, এই যে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের পায়ের ডিমের গুলি পেশি বা গ্যাস্ট্রোকনেমিয়াস, এই যে গ্যাস্ট্রোকনেমিয়াস। ওকে, দেন এটা শেষ হয়েছে কোথায়? এই যে দেখো লেখা আছে একিলিস টেন্ডন। কি টেন্ডন? একিলিস। এই যে এটা হচ্ছে টেন্ডন, এই যে মাংসটাকে, মাংস আছে না একটু শক্ত হয়ে গেছে রাবারের মতো, এটা নাম হচ্ছে টেন্ডন। এটা কোথায় গিয়ে শেষ হয়েছে? গোড়ালিতে, পায়ের গোড়ালি অস্থি ক্যালকেনিয়াস হাড়ে গিয়ে শেষ হয়েছে। আমরা জানি আমাদের পায়ের গোড়ালি অস্থিগুলোরে বলা হয় আমাদের টার্সাল অস্থি, তাই না? পা হাতের গুলার বলা হয়েছিল কার্পাল। তো টার্সাল অস্থির মধ্যে একটা ছিল ক্যালকেনিয়াস, এই ক্যালকেনিয়াসের ওখানে গিয়ে শেষ হয়। আর এখানে যে টেন্ডনটা থাকে এর টেন্ডন নাম হচ্ছে ক্যালকেনিয়ান টেন্ডন। আচ্ছা, নেক্সট চলে আসো। আর কি বলছে যে অ্যাশ সংকোচন, এটার কারণে হচ্ছে ফিবিয়া, আমাদের ফিমার আর টিবিয়া এগুলো হচ্ছে নিকটবর্তী হয়, তার মানে হচ্ছে হাঁটু সন্ধি বাজ হয়। তাহলে আমাদের দেখো হাঁটু সন্ধি বাজ করার জন্য আমাদের দুই ধরনের পেশি কাজ করতেছে। উপরে যে জানুসন্ধি ওখানে যে পেশি, ওইটার নাম ছিল হ্যামস্ট্রিং পেশি, আর নিচে যে পেশি এটার নাম হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি। দুইটাই কই থাকে? পিছনে। একটা থাকে রানের পিছনে, আরেকটা থাকে হচ্ছে আমাদের পায়ের ডিমের গুলি পেশি বা আমাদের হাঁটুর নিচে যে হাড় আছে টিবিয়ার পিছনে। একটা ফিমারের পিছনে, একটা টিবিয়ার পিছনে, দুইটাই থাকে পিছনে। আর এগুলো পিছনের দিকে কি করে? টান দেয়। আমরা জানি আমরা পেশি টান দেয়, টান দিলে হাঁটুটা ভাঁজ হয়ে যায়। এখন ভাঁজ করছি, ভাঁজ করার পরে কি আবার কি, এবার ভাঁজ করার পর আবার সোজা করা লাগবে না, পা সোজা করতে হবে। তো পা সোজা করার জন্য ভাঁজ করা মানে হচ্ছে এটা পিছনের দিকে ওঠে, এবার পিছনের দিকে। তার আবার কি করা লাগবে? সোজা করা লাগবে। ভাঁজ করার পরে আবার সোজা করতে হবে। তো সোজা করার জন্য আরেকটা পেশি আছে, ওইটার নাম হচ্ছে কোয়াড্রিসেপস পেশি। কি পেশি? এটার আরেকটা হচ্ছে প্রসারণ পেশি বা এক্সটেনশন পেশি। তাহলে এগুলো কই থাকবে? আমাদের যেহেতু সংকোচন বা ভাঁজ করা পেশিগুলো ছিল সামনে, পিছনে, তার মানে কোয়াড্রিসেপস কই থাকবে? সামনে। তার মানে এগুলো কই থাকে? কোয়াড্রি, নাম শুনলেই বোঝা যায়। তোমরা সবাই নাম শুনছো কোয়াড্রেট, বা আমরা যে চতুর্ভাগ নাম শুনছি, চতুর্ভাগ, আমাদের প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। তো কোয়াড্রিসেপস পেশি নাম শুনলেই বোঝা যায় এটা আমাদের টোটাল 4টা পেশি থাকে, এবং এই 4টা পেশিকে একসাথে বলা হয় কোয়াড্রিসেপস পেশি। এগুলো হাঁটুর প্রসারণ ঘটায় বা হাঁটুকে সামনের দিকে নিয়ে আসে। আচ্ছা, এখন আসো এই পেশিগুলো কই থাকে, কই থেকে তৈরি হয়? এগুলো হচ্ছে আমাদের শ্রোণি থেকে তৈরি হয়। কই থেকে? শ্রোণি, ওই যে শ্রোণি অস্থি চক্র, ইলিয়াম স্টেম পিউবিস, ওখান থেকে তৈরি হয়। দেন এক শ্রোণি চক্র থেকে যেটা তৈরি হয় ওইটার নাম হচ্ছে রেকটাস ফিমুরিস। তাহলে 4টার মধ্যে একটা নাম পেয়ে গেছিলাম, একটা নাম হচ্ছে রেকটাস ফিমুরিস। আরো 3টা থাকে, এগুলো ফিমারের সামনে থেকে তৈরি হয়। আমাদের হচ্ছে ফিমার হাড্ডি, এটা সামনের দিক থেকে তৈরি হয়, এবং ওই 3টাকে বলা হয় ব্যাস্টাস পেশি। কি পেশি? ব্যাস্টাস। ব্যাস্টাস পেশি আবার 3টা আছে, একটা নাম হচ্ছে বাস্টাস মিডিয়ালিস, একটা নাম হচ্ছে বাস্টাস ল্যাটারালিস, আরেকটা নাম হচ্ছে বাস্টাস ইন্টারমিডিয়াস। কোনটা মানে কি বোঝায় খেয়াল করো। আমার ধরো এগুলো কই থাকবে? এগুলো থাকবে সামনে, তাই না? তো এই পেশিগুলো ধরো আমার এখানে আছে, তো যেটা হচ্ছে দেহের ভিতরের দিকে থাকে এটার নাম বলি আমরা বাস্টাস মিডিয়ালিস, যেটা বাইরের দিকে থাকে এটার বলি বাস্টাস ল্যাটারালিস, আর ল্যাটারাল আর মিডিয়ালের মাঝখানে যেটা থাকে এটার বলি আমরা ইন্টারমিডিয়াস। আমরা পিকচার দেখাই আরো ক্লিয়ার হবে। এই যে আমাদের হাঁটুর সামনের দিকে, সরি রানের সামনের দিকে থাকবে, তাই না? এই যে তোমাকে আমি যদি দেখাই, এই বড় যে মাসলটা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে আমাদের রেকটাস ফিমুরিস মাসল। দেন রেকটাস ফিমুরিস এখান থেকে যদি আমরা একটু দেখাই আমাদের মিডিয়ালিস আর ল্যাটারালিস, এই যে খেয়াল করো, এই যে কোয়াড্রিসেপস মাসল। তো কোয়াড্রিসেপস মাসলের মধ্যে কি থাকে? বাস্টাস মাসল থাকে। তো বাস্টাস মাসলের মধ্যে যেটা হচ্ছে বাইরের দিকে আছে এটার নাম হচ্ছে ল্যাটারালিস, যেটা ভিতরের দিকে যেটা এটার নাম হচ্ছে মিডিয়ালিস, আর দুইটার মাঝখানে আর একটা আছে, দুইটার মাঝখানে যেটা থাকে এটার নাম হচ্ছে ইন্টারমিডিয়াস। তাহলে বাস্টাস পেশি 3টা, রেকটাস ফিমুরিস একটা, 3 আর 1 মিলে হচ্ছে 4টা, এই জন্য এই পেশির নাম হচ্ছে কোয়াড্রিসেপস ফিমুরিস বা সহজ কথা কোয়াড্রিসেপস মাসল। আচ্ছা, দেন চলে আসো আমরা আবার মেইন বই চলে যাই। আচ্ছা, এই 3টা পেশি একসাথে কই থেকে তৈরি হয়? প্যাটেলা আমাদের তৈরি হয়েছে তো কই থেকে? আমাদের ফিমার থেকে। আর শেষ হয় কোথায়? প্যাটেলা অস্থির সাথে যুক্ত হয়। ওই যে আমাদের হাঁটুর মধ্যে যে প্যাটেলা অস্থি থাকে না, এই প্যাটেলা অস্থির সাথে যুক্ত হইতেছে আমাদের, বা ওখানে আমাদের প্যাটেলা অস্থির টেন্ডনের সাথে যুক্ত হইতেছে। আচ্ছা, দেন চলে আসো এগুলোর কারণে আমাদের হাঁটু সন্ধি কি হয়? প্রসারণ করা যায়। তাহলে আমাদের সংকোচন করতেছি কার কার মাধ্যমে? সংকোচন করতেছি আমাদের ওই যে হ্যামস্ট্রিং পেশি আর গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি। এগুলো কই থাকে? আমাদের রানের পিছনে, ফিমারের পিছনে আর টিবিয়ার পিছনে। আর আমরা প্রসারণ করতে পারতেছি কোন পেশির মাধ্যমে? কোয়াড্রিসেপস পেশি। এগুলো কই থাকে? রানের সামনে বা ফিমারের সামনে। এইভাবে হচ্ছে আমাদের হাঁটু সন্ধি ভাঁজ করতে পারি আমরা, অথবা সংকোচন পোষণ করতে পারি। আর এই যে পার্টটা আছে এখানে হচ্ছে আমরা বিভিন্ন প্রকার অস্থি ভঙ্গ, অস্থি চুক্তি, অস্থির যে আমাদের জয়েন্ট আছে এগুলো নিয়ে আলোচনা করব। ছোট্ট একটা ক্লাস হবে এবং এটা খুব কম গুরুত্বপূর্ণ। তারপরে আগে 2015, 16, 17 দিকে এখান থেকে মোটামুটি ভালোই প্রশ্ন আসতো। তো ফার্স্টে আসো আমরা শুরু করে দিই, কথাবার্তা না বাড়িয়ে ক্লাসটা যত তাড়াতাড়ি শেষ করা যায়। তো অস্থিভঙ্গের এখানে ডেফিনেশন দেওয়া আছে, হাড় ভাঙছে কিনা কিভাবে দেখা যাবে, এগুলো পরীক্ষা লাগে না। তো আমাদের এখানে যেটা আছে অস্থিভঙ্গের প্রকারভেদ, এটা রিটেনে আসে অস্থিভঙ্গের প্রকারভেদ। তো অস্থিভঙ্গের অনেক ভাগে ভাগ করা যায়। ফার্স্ট হচ্ছে অনুপ্রস্থ অস্থিভঙ্গ। কি অস্থিভঙ্গ? অনুপ্রস্থ। তো কোনো অস্থি যদি আমাদের তার অক্ষের সাথে সমকোণ বরাবর, ধরো এটা হচ্ছে অস্থি,
এটা যদি আমাদের সমকোণ বরাবর, অস্থিটা অক্ষ কোনটা, এটা অয়ক্ষ, যদি এক্স অক্ষ বরাবর ভেঙে যায় তখন সেটাকে আমরা বলি অনুপ্রস্থ। তাহলে অনুপ্রস্থ দাগ দাও অক্ষের সাথে সমকোণ বরাবর ভাঙবে, অক্ষের সাথে সমকোণ, পিকচার কোনটা, এই যে দেখো অনুপ্রস্থ এক্স অক্ষ বরাবর ভাঙছে, আর অস্থিটা কোন অক্ষ বরাবর আছে, অস্থি আছে অয়ক্ষ বরাবর। আচ্ছা দেন চলে এসো, দেন এখানে আর কি লাগবে, যে অস্থিটা তার লম্ব অক্ষের সাথে আড়াআড়ি, আড়াআড়ি শব্দটা দাগ দাও অনুপ্রস্থ ভাবে ভাঙে, তার মানে আড়াআড়ি বরাবর ভাঙে, খারাপ ভাবে ভাঙে না। আচ্ছা দেন এখানে যখন ভাঙে তখন গভীর দাঁতের মতো, দাঁতের পাশে একটা স্টার দিয়ে রাখো, দাঁতের মতো দেখা যায় আমাদের অস্থিভঙ্গটা, কিসের মতো দেখা যায়, দাঁতের মতো। এই যে খেয়াল করো যখন আমাদের ভাঙে এভাবে এভাবে কেটে কেটে ভেঙে যায় তখন এটা দেখতে অনেকটা এভাবে দাঁতের মতো মনে হয়, খাস কাটা দাঁতের মতো, এই কথাটাই বলছে। আচ্ছা দেন চলে এসো, আর কি আছে, না এরপরে গুলো আর কিছুই লাগবে না। দেন চলে এসো রৈখিক অস্থিভঙ্গ, কি রৈখিক, তার মানে যদি অস্থি তার ঠিক লম্বালম্বী অক্ষ বরাবর একটা রেখা তৈরি করে ভাঙে, এই যে দেখো খেয়াল করে একটা কালো রেখা তৈরি করে ভেঙে গেছে মাঝখান অয়ক্ষ বরাবর, তার মানে এটা কিন্তু আর আড়াআড়ি ভাবে ভাঙে নাই, অয়ক্ষ বরাবর ভাঙছে। আচ্ছা এখানে যা দাগ দাও, এখানে হচ্ছে খণ্ড বিখণ্ড হবে না, মানে অস্থিটা খণ্ড বিখণ্ড হবে না, আলাদা হবে না, যা সেটা ফাটল ধরে যাবে, মাঝখানে দেখো ফাটল। আচ্ছা দেন আসো, এখানে আর কিছু লাগবে না। দেন পরবর্তীতে চলে আসো আমাদের তৃতীয়টা তির্যক অস্থিভঙ্গি, কি অস্থিভঙ্গি, তার মানে এখানে যেটা বাঁকা হয়ে ভাঙবে, বাঁকা হয়ে, যে এই যে খেয়াল করো এখানে যে ভাঙছে, এই যে দেখো আমরা যদি 3 নাম্বার যে ছবিটা আছে 3 নাম্বার ছবিতে তাকাই, এই যে দেখো একটু বাঁকা হয়ে ভেঙে গেছে তাই না, যদি বাঁকা হয়ে ভাঙে তখন সেটাকে আমরা বলি তির্যক অস্থিভঙ্গ। তো এটা দাগ দাও, এটা হচ্ছে বাঁকানো বা ঢালু ধরনের ভাঙ্গন শব্দটা দাগ দাও, বাঁকানো বা ঢালু। তো কখন এটা ভাঙবে, যখন তির্যক ভাবে চাপ পড়বে, তির্যক ভাবে শব্দটা দাগ দাও। আচ্ছা দেন চলে এসো আমাদের কোথায় কোথায় এটা ভাঙ্গন ধরে, এগুলো পরীক্ষা আসে না, অর্থাৎ অতিরিক্ত তথ্য মনে রেখে মাথা নষ্ট করার কোনো দরকার নাই। দেন চলে এসো সর্পিলাকার অস্থিভঙ্গ, তার মানে যেটা ভাঙবে 4 নাম্বার ছবিটা যদি আমরা একটু দেখি, সর্পিলাকারটা দেখো, এটাও তির্যক, এটাও তির্যক, বাট সর্পিলাকার যেটা, যেটা হচ্ছে একটা মোচড় দিয়ে ভাঙবে, মানে আমি একটা অস্থিকে ধরলাম, ধরাবো যদি একটা মোচড় দিই, বা কোনো জায়গায় ধরো পা আটকে গেছে, আমি পা নাড়াইতে গেলাম তখন একটা মোচড় খাইলো, মোচড় খেয়ে যে সাপের মতো ঘুরে ঘুরে ভেঙে যাবে সেটাকে আমরা বলি সর্পিলাকার অস্থিভঙ্গ। তো সর্পিলাকারে এখানে কি বলছে, যেখানে কর্ক স্ক্রুর মতো, কর্ক স্ক্রু পাশে স্টার দিয়ে রাখো, তাহলে কোন অস্থিভঙ্গে কর্ক স্ক্রুর মতো ঘুরে ঘুরে ভেঙে যায় সেটা হচ্ছে তির্যক, সরি সর্পিলাকার অস্থিভঙ্গ। আচ্ছা দেন এখানে দাগ দাও মোড়ানো বা টুইস্টেড ধরনের চাপ সৃষ্টি হয়, টুইস্টেড মানে তো আমরা জানি পাকানো, তার পাকানো চাপ সৃষ্টি হলে আমাদের পাকানো ভাবে ভাঙবে। দেন এটার আরেক নাম দাগ দাও টর্শন ফ্র্যাকচার, এটা পাশে স্টার দিয়ে রাখো, তাহলে কোন অস্থিভঙ্গের আরেক নাম টর্শন ফ্র্যাকচার, সেটা হচ্ছে সর্পিলাকার অস্থিভঙ্গ। আচ্ছা দেন চলে আসো, দাগ দাও যে কোনো জায়গায় যদি পা আটকে যায়, আটকে গেলে এটা হয়, যেমন রেল লাইনের মধ্যে আটকে গেছে, তুমি ঘুরানোর ট্রাই করতেছো, ঘুরাইতে গেলে এটা ভেঙে যায়। দেন আসলে গ্রিন স্টিক ফ্র্যাকচার, দাগ দাও এটা অসম্পূর্ণ অস্থি বিভাজন, এটা পাশে স্টার দিয়ে রাখো, কি অসম্পূর্ণ, আর এখানে হচ্ছে অস্থির আংশিক বিভাজন ঘটে, আর এটা কেবলমাত্র শিশুদের ক্ষেত্রে ঘটে, পাশে স্টার দিয়ে রাখো। তাহলে কোন ধরনের অস্থিভঙ্গ খালি শিশুদের জন্য ঘটে, সেটা হচ্ছে গ্রিন স্টিক ফ্র্যাকচার। এখন এটার ছবি যদি আমরা একটু দেখি, যে গ্রিন স্টিক দেখো তো, এটা হচ্ছে এক পাশ দিয়ে একটু ভাঙছে, বাট পুরোপুরি কিন্তু পুরোপুরি ভেদ করতে পারে না, মানে এদিক দিয়ে ভেঙে যে একবার পুরোটা অস্থি পর্যন্ত ভেদ করছে এমন না, কারণ এক সাইড দিয়ে একটু ভাঙছে, আরেক সাইড কিন্তু ভালো আছে, এটা হচ্ছে আমাদের গ্রিনিস্টিক ফ্র্যাকচার। এরপরে আসলে লাস্ট আমাদের যেটা আছে বহু খণ্ডকিত অস্থিভঙ্গ, আর এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক, এখানে অনেকগুলো খণ্ড তৈরি হয়ে যায়, খণ্ড বিখণ্ড হয়ে যায়। তো এখানে যেই হচ্ছে আর কি, এখানে আর কিছু লাগবে না, জাস্ট এটা একটু দাগ দিয়ে রাখো তাইলে হবে। এবার আসো অস্থি ভাঙ্গার প্রকৃতি অথবা ত্বক বা পেশির সাথে ভাঙ্গার সম্পর্কের উপর ভিত্তি করা, দুই প্রকার আছে, একটা হচ্ছে উন্মুক্ত অস্থিভঙ্গ আর একটা হচ্ছে বদ্ধ অস্থিভঙ্গ। তো কখনো যদি অস্থি ভেঙে একবার বাইর হয়ে আসে পড়ে, মাংস ভেদ করে আসে পড়ে, ওইটা আমরা বলি উন্মুক্ত, আর অস্থি ভেঙে যদি মাংসের ভিতরে থাকে, পেশির ভিতরে থাকে, তখন সেটা আমরা বলি বদ্ধ। তো আমাদের এখানে দাগ দাও যে ত্বক ছিঁড়ে বাইরে বের হয়ে আসে, ত্বক ছিঁড়ে বাইরে বের হয়ে আসে। আর বদ্ধ অস্থিভঙ্গ এখানে দাগ দাও যে অস্থিটা অঙ্গের ভিতরেই থাকে, তাইলে হবে, আর কিছু লাগবে না। আর দাগ দাও যে যেটা বদ্ধ অস্থিভঙ্গ, এখানে কোনো হচ্ছে সংক্রমণ ঘটার ঝুঁকি থাকে না, কারণ এটা তো হাড় ভিতরে আছে, কোনো জীবাণু আক্রমণ করতে পারে না। বাট উন্মুক্ত যেটা, এখানে যেহেতু আমাদের হাড্ডি বাইরে হয়ে আসছে, তার মানে হাড্ডি বাইরে আসার পর রক্ত বের হয়ে আসবে, দেন অস্থি সংস্পর্শে বিভিন্ন ধরনের জীবাণু আসবে, দেন পচন ধরার অথবা সংক্রমণের একটা সম্ভাবনা থাকে। দেন আসো চিকিৎসা শাস্ত্রে আবার অস্থি ভঙ্গ 3 প্রকার, একটা হচ্ছে সাধারণ, একটা হচ্ছে যৌগিক, আর একটা হচ্ছে জটিল। তো সাধারণের আরেক নাম দাগ দাও, এটা আরেক নাম হচ্ছে বদ্ধ, তার মানে এখানে যেটা হবে এত কোনো জটিল সমস্যা হবে না, অস্থিটা ভাঙছে বাট মাংসের ভিতরে থাকে, বের হয়ে আসে না। আচ্ছা তো কাকে বলে ব্র্যাকেট দাও, যেটা হচ্ছে বিদীর্ণ হয়ে বের হবে না, ভিতরে থাকবে হাড্ডিটা। আচ্ছা দেন আসো এটার আরেক নাম দাগ দাও বদ্ধ অস্থিভঙ্গ। দেন বদ্ধ অস্থিভঙ্গের লক্ষণগুলো জাস্ট টিক দিয়ে ডাব্লিউ লিখে রাখো, আমি ভিতরে পড়াবো না, তুমি নিজে পড়লে বসবা, এগুলো পরে সময় নষ্ট করে লাভ নেই। প্রাথমিক চিকিৎসা ডাব্লিউ লিখে গোল দাগ দিয়ে রিটেন, তোমরা এগুলো পারবা, টাইম নষ্ট করে লাভ নেই, নিজে নিজে পড়ে নিও। আচ্ছা দেন চলে আসো নেক্সট, আসো আমি যেটা তোমাকে দাগাই দিব এমসিকিউর জন্য যা লাগবে আমি সেটাই দাগাই দিচ্ছি। দেন চলে আসো এই অস্থিভঙ্গ হচ্ছে টোটাল
8 সপ্তাহের মধ্যে সেরে যেতে পারে। তো এটা পাশে স্টার দিয়ে রাখো যে বদ্ধ অস্থিভঙ্গ কত দিনের মধ্যে সেরে যায়। দেন আসে খ নাম্বার যৌগিক বা উন্মুক্ত ধরনের হাড় ভাঙ্গা, তার মানে এটা ঝামেলা আছে তাই না, হাড় ভেঙে বাইর হয়ে আসবে, এটা হচ্ছে উন্মুক্ত, তাহলে এটা পাশে স্টার দিয়ে রাখা যে যৌগিকের আরেক নাম উন্মুক্ত। দেন আসে যৌগিক হাড় ভাঙ্গার কিছু প্রকার দেওয়া আছে যে এটার আবার 3 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ধরন 1, একটা ধরন 2 আর একটা হচ্ছে ধরন 3। আচ্ছা দেন এগুলো থেকে ভিতর থেকে কিছু আসে না, বা তুমি খালি মনে রাখো যৌগিকটা 3 প্রকার। এই হাড় ভাঙ্গার লক্ষণ ডাব্লিউ লেখে গোল দাগ দিয়ে রাখো, রিটেনে লিখতে হইতে পারে, প্রাথমিক চিকিৎসা ডাব্লিউ লেখে গোল দাগ দিয়ে রাখো, নিজে পড়লে নিজেই পারবা। আচ্ছা দেন চলে আসো আমাদের জটিল, জটিলের আরেক নাম দাগ দাও চাপা অস্থিভঙ্গ, এটা পাশে স্টার দিয়ে রাখো। তিনটা বিশেষ নাম আছে, 3টা বিশেষ নাম একটু দাগ দিয়ে রাখো। তো এই ধরনের হাড় ভেঙ্গার ফলে হাড়টা কয়েকটা খণ্ডে বিভক্ত হয়ে যাবে, অস্থি সন্ধি টেন্ডন লিগামেন্ট, মানে যা যা খালি হাড় যে নষ্ট হবে এমন না, অস্থি যে সন্ধিটা ওই সন্ধিটা নষ্ট হয়ে যেতে পারে, টেন্ডনটা মাংসের যে মাংসটা বা পেশিটা যে আমাদের অস্থির সাথে কানেকশন আছে ওই টেন্ডনও ছিঁড়ে যাবে, লিগামেন্টও ছিঁড়ে যাবে, তার মানে অনেক ঝামেলা তৈরি হবে। আচ্ছা এটা আবার 2 প্রকার হইতে পারে, একটা হচ্ছে কয়েক টুকরা, একটা হচ্ছে বহু টুকরা, জাস্ট টিক দিয়ে রাখো তাইলে হবে। দেন এটার লক্ষণ ডাব্লিউ লেখে গোল দাগ দাও, প্রাথমিক চিকিৎসা ডাব্লিউ লেখে গোল দাগ দাও, রিটেনে আসলে সবগুলো তো একরকম লেখা দিয়ে আসবা, স্যার এগুলো পড়বেও না। দেন চলে আসো অস্থির সন্ধির আঘাত এবং প্রাথমিক চিকিৎসা। তো অস্থি সন্ধির আঘাত ও প্রাথমিক চিকিৎসা এখানে এসে ফার্স্টে যেটা বলছে অস্থি সন্ধি কারে কয়, তো 2 বা ততোধিক অস্থি যেখানে কানেকশন হয় সেটারে বলে অস্থি সন্ধি। যেমন কনুই এটা একটা অস্থি সন্ধি, এখানে রেডিয়াস আলনার হিউমেরাস একসাথে যুক্ত হয়েছে। তারপর আমাদের যে হাঁটু আছে ওইটা একটা অস্থি সন্ধি, ওখানে টিবিয়া ফিবুলা তারপর হচ্ছে আমাদের ফিমার প্যাটেল একসাথে যুক্ত হয়েছে। তো অস্থি সন্ধি আবার 3 প্রকার হয়, এটা পাশে 3টা অস্থি সন্ধির নাম দাগ দাও, একটা হচ্ছে তন্তুময় বা অনর অস্থি সন্ধি, একটা হচ্ছে তরুণাস্থিময় অস্থি সন্ধি, আর একটা হচ্ছে সাইনোভিয়াল অস্থি সন্ধি। তো তন্তুময়ের আরেক নাম অনর, পাশিষ্ঠা দিয়ে রাখো, তরুণাস্থিময় আরেক নাম হচ্ছে আংশিক, পাশিষ্ঠা দিয়ে রাখো, সাইনোভিয়াল আরেক নাম হচ্ছে সচল, পাশিষ্ঠা দিয়ে রাখো। তো অনর অস্থি সন্ধি বুঝতে পারতো যেটা কখনো নাড়াচাড়া করানো যায় না। তো এই ধরনের অস্থি সন্ধি কোন ধরনের তন্তু দ্বারা যুক্ত থাকে, শ্বেততন্তুময় টিস্যু দ্বারা যুক্ত থাকে, আর এগুলো হচ্ছে অনর প্রকৃতি, কখনো নাড়াচাড়া করা যায় না। যেমন করটি, আমাদের মাথার যে অস্থিগুলো, এই যে মাথার মধ্যে একটা, যে এটার নাম কি ছিল আমাদের, এটার নাম ছিল হচ্ছে আমাদের টেম্পোরাল, আর এটা হচ্ছে আমাদের প্যারাইটাল। টেম্পোরাল প্যারাইটাল যে একসাথে কানেকশন আছে, এগুলো তুমি ইচ্ছা করলে নাড়াচাড়া করাইতে পারবা না, নাড়াচাড়া করানো যায় না, তার মানে করটির পাশে একটা স্টার দিয়ে রাখো। যেন তরুণাস্থিময়, এগুলো মোটামুটি নাড়াচাড়া করানো যায়, যেমন আমাদের কোমর, কোমর তুমি ইচ্ছা করলে অর্ধেক নাড়াইতে পারবা, আর অর্ধেক কিন্তু নাড়াচাড়া করানো যায় না। তো এগুলো হচ্ছে আমাদের কই থাকে দাগ দাও, পিউবিক সিম্পাইসিস, পিউবিক সিম্পাইসিস। এখন পিউবিক সিম্পাইসিস কোনটা আমরা বলছিলাম, আমাদের এই যে ইলিয়াম স্ট্রিয়াম পিউবিস থাকে, এই যে এটা হচ্ছে আমাদের পিউবিস হার। তো এই পিউবিস হার আর আরেকটা পিউবিস হার, এটার নাম কি শ্রোণীয়স্থি চক্র, দুইটা যখন দুইটা হিপবোন একসাথে যুক্ত থাকে, এই যে এইটার নাম পিউবিস, আর এই পাশে আরেকটা পিউবিস, দুইটা পিউবিস যখন একসাথে যুক্ত থাকে দুইটারে একসাথে কি বলা হয়, আমাদের শ্রোণীয়স্থি চক্র, আর জয়েন্টটাকে বলা হয় পিউবিক সিম্পাইসিস, কোমরের জয়েন্টটা। তো এটার জন্য কি তুমি পুরোপুরি নড়াচড়া করতে পারো না, হাফ অর্ধেক নড়াচড়া করতে পারো, এই জন্য এটা হচ্ছে আংশিক সচল। আচ্ছা সেটা হচ্ছে শূন্যস্থি চক্রের দুইটা পিউবিক অস্থির সংযোগস্থল। এবার হচ্ছে সাইনোভিয়াল, আমাদের দেহের বেশিরভাগ অস্থি সন্ধি হচ্ছে সাইনোভিয়াল অস্থি সন্ধি, মানে নড়াচড়া করানো যায়, যে আমার হাতের কবজির, তারপরে হচ্ছে কনুই হাঁটু, তারপরে হচ্ছে মাথার ঘাড়ের অস্থি সন্ধিগুলো নাড়াচড়া করানো যায়। আর এগুলো হচ্ছে তরলপূর্ণ গহ্বর থাকে, যেই গহ্বরের মধ্যে একটা তরল থাকে এটাকে আমরা বলি সাইনোভিয়াল তরল, আর অস্থি সন্ধিটার নাম হচ্ছে সাইনোভিয়াল অস্থি সন্ধি। আচ্ছা এই তরলের কাজ কি, সেটা হচ্ছে ঘর্ষণের হাত থেকে রক্ষা করা। আচ্ছা দেন চলে এসো এই যে অস্থি সন্ধি, এখানে তো তরুণাস্থি থাকবে, এই তরুণাস্থি নাম হচ্ছে আর্টিকুলার তরুণাস্থি, আর্টিকুলার মানে হচ্ছে জয়েন করা একসাথে। আচ্ছা দেন চলে আসো আমাদের এখান থেকে এই ধরনের অস্থি সন্ধি, মানুষের এই ধরনের অস্থি সন্ধি সবচেয়ে বেশি, এটা পাশে স্টার দিয়ে রাখো। এমসিকিউতে আসবে মানুষের কোন ধরনের অস্থি সন্ধি সবচেয়ে বেশি, সাইনোভিয়াল বা সচল অস্থি সন্ধি কোনগুলা, এই যে কাঁধের সন্ধি কোনগুলা, এই যে কান আমাদের কনুইয়ের সন্ধি, হাঁটু সন্ধি বা নি জয়েন্ট, গোড়ালি পায়ের গোড়ালি, তারপর আঙ্গুলের যে সন্ধিগুলো, যে আঙ্গুলের অস্থি সন্ধিগুলো, এগুলো সব নড়াচড়া করানো যায়। আচ্ছা দেন চলে আসো অস্থি চ্যুতি, অস্থির চুক্তি, অস্থি ধরো ভাঙ্গে নাই, অস্থিটা জাস্ট কি হয়েছে নড়ে গেছে, যেখানে থাকার কথা সেখানে থাকে নাই, জাস্ট নড়ে গেছে, জায়গা তার লোকেশন ডিসলোকেশন হয়ে গেছে, লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে, সেটাকে আমরা বলি অস্থিচ্যুতি বা স্থানচ্যুতি। তাহলে আমাদের অস্থিচ্যুতি কারে কয়, ব্র্যাকেট দিয়ে রাখো। আচ্ছা দেন আসো অস্থিচ্যুতি কোথায় কোথায় ঘটতে পারে। 1 নাম্বার কাঁধের অস্থিচ্যুতি, মানে কাঁধের যে জয়েন্টটা, আমাদের কাঁধের অস্থিচ্যুতিটা হচ্ছে মূলত ওই যে হিউমেরাস থাকে স্কেপুলার সাথে, তো ওই গ্ল্যানয়েড গহ্বর থেকে আমাদের এই যে আমরা যদি একটু হিউমেরাসটা আবার দেখাই, এগুলো সব আমরা পড়ছি একবার অলরেডি। আমাদের এই যে স্কেপুলা, এটা হচ্ছে আমাদের স্কেপুলা, এই স্কেপুলার সাথে আমাদের যে হিউমেরাসটা যুক্ত থাকে, এই যে হিউমেরাস, এটা খুলে যেতে পারে, খুলে মুভমেন্টটা লস হইতে পারে। আচ্ছা দেন আসো হাঁটু স্থানচ্যুতি, ওই যে ফিমারের সাথে টিবিয়া ফিবুলা যে জয়েন্টটা থাকে, এটা তো আমরা হাঁটু জানি, তো ওইটা হচ্ছে চ্যুতি করতে পারে। আর কই হইতে পারে, কোমরের মধ্যে, কোমরের সাথে আমরা জানি এই যে
এসিটাবুলাম, এই গর্তটার নাম কি ছিল? এসিটাবুলাম। এটার সাথে আমাদের ফিমারের মস্তকটা আটকানো থাকে, তো এটাও নড়ে যাইতে পারে। তো এটাই বলছে যে ফিমারের মস্তকটা আমাদের শূন্যস্থিতি থেকে নড়ে যেতে পারে। এগুলোর মধ্যে আমাদের স্থান চুক্তি করতে পারে। আর কই ঘটতে পারে? কনুইতে ঘটতে পারে, কবজিতে ঘটতে পারে, আঙ্গুলে ঘটতে পারে, নিম্ন চোয়াল, মানে মূল কথা অনেক জায়গায় ঘটতে পারে। তো নামগুলো জাস্ট মনে রাখো কই কই হইতে পারে। কারণ এগুলা ব্রিটেনে কোনোদিন আসে না। প্রকারভেদ দুই প্রকার, একটা হচ্ছে জন্মগত আর একটা হচ্ছে আঘাতজনিত। তুমি খেলাধুলা করতে যে তোমার নড়ে গেছে, একটা ছোট বাচ্চাকে তুমি হাত দিয়ে আলগি দিতে গেছো, তখন খুলে গেছে, ওইটা হচ্ছে আঘাতজনিত। আর কেউ কেউ আছে জন্মগতভাবে স্থান শক্তি, তো ওইটা মারাত্মক আর কি, জন্মগত যেটা। আচ্ছা, ওইটা আর কিছু করা যায় না। আচ্ছা দেন চলে আসো আরেকটা হচ্ছে রোগজনিত। কি জনিত? কোনো একটা রোগ হয়েছে, কোনো একটা ডিজিজ হয়েছে, ওই রোগের কারণে হইতে পারে। আর কি হইতে পারে? বাতজনিত। বাত রোগ তোমরা সবাই না জানো, তাই না? বাত রোগকে আমরা আর্থ্রাইটিস বলি, বা আমাদের হাড়ের যে সমস্যা, হাড়জনিত যে সমস্যাগুলো আমরা আর্থ্রাইটিস বলি, ওইটার কারণে হইতে পারে। আর আর্থ্রাইটিসের কারণে কয় জায়গায় হইতে পারে? দুই জায়গায়, একটা হচ্ছে উরু সন্ধি আর একটা হচ্ছে আমার হাঁটু সন্ধি। উরু আর হাঁটু, তো এই দুইটা পাশে ক্লিস্টার দিয়ে রাখো। আচ্ছা দেন চলে আসো হাঁটু সন্ধি কোনটা? হাঁটু। আর উরু সন্ধি কোনটা? ওই যে ফিমার, ফিমার যে আমাদের এটার সাথে যুক্ত হয়, যে সিটা বলে আমার সাথে কোমরের, এটা এটা হচ্ছে আমাদের উরু সন্ধি। আর উরু বলা হয় আমাদের রানের হাড্ডিকে, রানকে। দেন লক্ষণ ডাব্লিউ লেখে গোল দাগ দিয়ে রাখো, রিটেনে আসতে পারে। প্রাথমিক চিকিৎসা, এটা ডাব্লিউ লেখে গোল দাগ দিয়ে রাখো, এটাও রিটেনে আসতে পারে। আচ্ছা, আর প্রতিরোধ এগুলো লাগবে না। দেন চলে আসো মস্কানো। তো মস্কানো মানে তো বুঝতে পারতেছো যে একটু বাঁকা হয়ে গেছে, বা আমাদের মাসলগুলা ব্যথা পাইছে, ওইরকম আর কি। তো মস্কানো, মস্কানো এখান থেকে যেটা, মস্কানো স্থান কোথায় বেশি ঘটে? গোড়ালিতে। এটা বাসিষ্ঠা দিয়ে রাখবে। মস্কানো সবচেয়ে বেশি কোথায় ঘটে? গোড়ালিতে। এমসিকিউতে এটা আসবে, সবচেয়ে বেশি কোথায় ঘটে? গোড়ালিতে। আচ্ছা, এখন আসো আমাদের হাঁটুর চারটা লিগামেন্ট, হাঁটুতে তাহলে কয়টা লিগামেন্ট থাকে? চারটা লিগামেন্ট কবজা সন্ধির মতো, কব কবজা সন্ধির মতো কাজ করে। কিসের মতো? কবজা সন্ধি। তো এই লিগামেন্টটার নাম কি? আর সবচেয়ে বেশি মারাত্মক আমাদের যে মস্কান কোথায় ঘটে, সেই লিগামেন্টের নাম হচ্ছে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, বা এটার আরেকটা নাম হচ্ছে এসিএল। তাহলে আমাদের হাঁটুর ওখানে একটা লিগামেন্ট থাকে, ওইটার নাম হচ্ছে এসিএল বা অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। ওইটা যদি মস্কায়, তাহলে সবচেয়ে মারাত্মক বা সবচেয়ে ক্ষতিকর আমাদের যে মস্কানো, সেটা ঘটে। এখন আসলে মস্কানো হলে আমাদের যে কাজটা করা লাগে, মস্কানোর প্রথম লক্ষণ হচ্ছে ব্যথা করবে। এটা পাশে ইস্টা দিয়ে রাখো। মস্কানোর প্রথম লক্ষণ কি? ব্যথা করবে। আর কি পড়তে হবে আমার এখান থেকে প্রাথমিক চিকিৎসার এখানে একটা শব্দ আছে। মস্কানো হইলে আমরা যে যে কাজগুলো করা লাগে, এই কাজগুলোকে একটা শব্দটা মনে রাখি, সেটা হচ্ছে রাইস দ্বারা। কি দ্বারা? রাইস। তো আর মানে বোঝায় রেস্ট, আই মানে বোঝায় আইস, তারপরে হচ্ছে সি মানে বোঝায় কম্প্রেশন বা ক্ষত পরিষ্কার, আর ই মানে হচ্ছে ইলিভেশন, মানে উচ্চতা রাখা লাগবে। তাহলে এই চারটা কাজ আমাদের করা লাগবে। তাহলে এটা সিরিয়ালি মনে রাখা লাগবে, রাইট শব্দ দ্বারা কোনটা দ্বারা কি। দেন হচ্ছে আমাদের মস্কালে কি করা লাগে? রুগীকে বিশ্রামে রাখতে হবে। মস্কালে হচ্ছে আমরা বরফ দিতে হবে। কত মিনিট করে? 3 থেকে 4 বার, 10 থেকে 15 মিনিট করে। এই জিনিসগুলো দিলেই হবে। আর আমাদের হাত পা নাড়াচাড়া করানো যাবে না, এই কথাবার্তাগুলো লেখা আছে। তো এগুলো রিটেনে খুব কমই আসে। যে যে জিনিসগুলো তোমাকে দাগাই দিলাম, এগুলো জাস্ট এমসিকিউতে আসে। এমসিকিউর জন্য এই জিনিসগুলো মনে রাখলে হবে। আর রিটেনে আসলে সবগুলো একই রকম লাগবে। প্রাথমিক চিকিৎসা যেই রকম, তারপরে হচ্ছে তোমার হচ্ছে ওই কি কি কারণে হয়, সবগুলো একই রকম। নিজে নিজে একটু নিজ দায়িত্বে পড়ে নিবা। এই হচ্ছে আমাদের এই অধ্যায়ে একদম লাস্ট টপিক ছিল। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, এবং এই ক্লাসের মাধ্যমে হচ্ছে আমাদের এই মানব কঙ্কালতন্ত্রের অধ্যায়টা সম্পূর্ণ ক্লোজ হইল। আমার কাছে মনে হয় আমি সবচাইতে বেশি ইম্পোর্ট দিলাম এই একটা চ্যাপ্টারের জন্য, কারণ আমি বিগত যতগুলো ক্লাসে আপলোড দিয়েছি আমার এই চ্যানেলে, আর কোনো চ্যাপ্টারের জন্য আমি এত কষ্ট করি নাই। মন থেকে আমি এতগুলো ক্লাস নিয়েছি, মন থেকে আসলে কোনো চ্যাপ্টারের প্রতি আসলে আমি এতটা ডেডিকেশন দিয়ে কাজ করি নাই। এই চ্যাপ্টারটার জন্য যতটুকু করছি। এখন এখন তোমরা কতটুকু বুঝতে পারছো, এটা আসলে তোমাদের থেকে ফিডব্যাক না পাইলে আমি আসলে জানবো না। এবং আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে, কষ্ট করে হচ্ছে নিজেরা যেমন করতেছো, নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। তাহলে হচ্ছে আসলে আমরা যে আমি যে কষ্ট করতেছি, আসলে সেটা পরিশ্রমটা আসলে সার্থক হয়। তো ইনশাল্লাহ নেক্সটে নতুন কোনো চ্যাপ্টারের সাথে তোমাদের সাথে আবারও দেখা হবে। এবং এই প্লে লিস্টে আরেকটা ক্লাস নিব, সেটা হচ্ছে এই অধ্যায় থেকে যত এমসিকিউ আসছে বোর্ডের মধ্যে, সেটা নিয়ে আমি একটা এমসিকিউ এবং সিকিউ নিয়ে হচ্ছে একটা ক্লাস নিব ইনশাল্লাহ। সেটা হবে আমাদের 12তম ক্লাস। তো দেখা হবে সেই ক্লাসে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের সাথে নতুন চ্যাপ্টারে তো আবার দেখা হবে যতদিন বেঁচে আছি। সবাই ভালো থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।